সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। আর কবিতাটা পড়াতে হবে, হয়ে গেল। ব্রাদারহুড ব্রাদারহুড কবিতাতে যা যা আছে সব বলা হয়ে গেল। এত সুন্দর গান আর এত সুন্দর গানের মানে পড়ার পরে আর কবিতাটা পড়ে কি হবে? হয়ে গেল পড়া কবিতা। ঠিক আছে, আজকে এখানে কবিতা শেষ। যাইনি, এই যে আমাদের পোয়েটকে আনতে গেছিলাম। দেখো, পোয়েট ব্রাদারহুড যিনি লিখেছেন তাকে তো দেখতে হবে আগে। এই যে দেখো, এই হলেন ব্রাদারহুড পোয়েমটার পোয়েট অক্টাভিও পাজ। গেলাম অক্টাভিও পাজ, পোয়েটকে আনতে গেছিলাম। তো ওই যে পোয়েটকে আনলাম, দেখো ইনি লিখেছেন ব্রাদারহুড। বিভিন্ন সময় দেখো বিভিন্ন তার ছবি দেখতে পাচ্ছ। এই যে ইনি হলেন অক্টাভিও পাজ, ঠিক আছে। ইনি হলেন ক্লডিয়াস টলেমি। ক্লডিয়াস টলেমি, এই ক্লডিয়াস টলেমি ইনাকে উদ্দেশ্য করে এই ব্রাদারহুড কবিতাটা লেখা হয়েছে। ইনি ছিলেন একজন জ্যোতির্বিদ ও ভূগোলবিদ, ঠিক আছে। মিশরের আলেকজান্দ্রিয়ার যে গ্রন্থাগার ছিল তিনি সেখানে কাজ করতেন। আর ইনি ছিলেন একজন বৈজ্ঞানিক, গ্রিক বৈজ্ঞানিক, ঠিক আছে, গ্রিক বৈজ্ঞানিক। ইনার বিখ্যাত জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থের নাম হলো অ্যালমাজেস্ট। কি বললাম? অ্যালমাজেস্ট, ঠিক আছে। অ্যালমাজেস্ট হলো তার বিখ্যাত গ্রন্থের নাম। এই আর তিনি গণিতজ্ঞ ছিলেন, গণিতজ্ঞ ছিলেন তিনি। অনেক ইউনিভার্স সম্পর্কে অনেক তার মডেল খুব বিখ্যাত, চর্চিত। এই যে দেখো, এই ব্যক্তিটাকে, এই যে দেখো,
ঠিক আছে, এখানে একটা ছবি দেওয়া হয়েছে, তিনি এই যে ইউনিভার্সের তারা নক্ষত্রের স্থান নিয়ে গণনা করছেন। বুঝতে পারছো? ইনার উদ্দেশ্যেই পোয়েমটা লেখা হয়েছে। এই মহান একজন জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতির্বিদ, ইনাকে সম্মান দিতে গিয়েই মহাবিশ্বের যে ধারণা, আমাদের সৌরমণ্ডলের যে ধারণা, ইনার বৈজ্ঞানিক কর্মকাণ্ড থেকে আমরা বেশি জানতে পারি আর কি। ইনাকে শ্রদ্ধা জানাতে গিয়েই, এনাকে শ্রদ্ধা দিতে গিয়েই ইনার উদ্দেশ্যে কবিতা লেখা হয়েছে। বুঝতে পারছো? ইনি ছিলেন কে? ক্লডিয়াস টলেমি। এই দেখো নামটা যেন, ক্লডিয়াস টলেমি। ঠিক আছে, এবার আমরা আসি পোয়েমটাতে, দেখি কি হচ্ছে। দেখো, আচ্ছা এবার দেখো আমরা অ্যাবাউট দ্য পোয়েট সম্পর্কে একটু, কবিতাটা সম্পর্কে একটু জেনে নিই। হ্যাঁ, তাহলে সুবিধা হবে, কবিতাটা আসতে সুবিধা হবে। অ্যাবাউট পাস, দেখো অক্টাভিও পাস লোজানো, ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে অক্টাভিও পাস লোজানো। হ্যাঁ, এবার দেখো বার্থ, দেখো মার্চ 31, 1914 তিনি জন্মেছিলেন 31 মার্চে ইন মেক্সিকোতে তিনি জন্মেছিলেন। ঠিক আছে, এবার দেখো প্যারেন্টস হচ্ছে তার অক্টাভিও পাস সোলোরজানো, একই নাম দেখো ওনারা শেয়ার করেছেন, অক্টাভিও পাস সোলোরজানো। নেক্সট দেখো ওর মায়ের নাম জোসেফিনা লোজানো, ঠিক আছে। তাহলে বাবা আর মায়ের নাম থেকে দেখো গেছে, ওর নামটা দেখো, ওর বাবার নাম আর মায়ের নাম থেকে তার নামটা এখানে এসেছে, জোসেফিনা লোজানো। ঠিক আছে, এবার দেখো তার ওয়ার্কস, ইম্পর্টেন্ট ওয়ার্কস হচ্ছে কি, লেবিরিন্থ অফ সলিটিউড, ইগল অর সান। ঠিক আছে, এবার দেখো অল্টারনেটিং কারেন্ট, দ্য বো অ্যান্ড দ্য লায়ার, সানস্টোন। আচ্ছা ঠিক আছে, এইগুলো তার ফেমাস ওয়ার্কস। আচ্ছা তার ডেথ হয়েছিল দেখো, দেখে নাও এপ্রিল 19, তিনি এপ্রিল 19 মারা গেছিলেন 1998 হলো। এবার দেখো এখানে কিছু কথা আছে। পাস ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই পাবলো নেরুদা। এই পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি, মানে চিলি দেশে, দক্ষিণ আমেরিকা তোমার ম্যাপের দিকে দেখবে একদম ঠিক লঙ্কার মতো দেখতেই, সমুদ্রের গা ঘেঁষে লঙ্কার মতো দেখতে একটা দেশ আছে, একদম লঙ্কা যেরকম দেখতে হয়, লম্বা লঙ্কা, ওরকমই ম্যাপটা আছে দেশটার। ওই চিলি নামক দেশের একজন কবি, বিখ্যাত কবি পাবলো নেরুদা, ইনার দ্বারা তিনি খুবই প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, তারপরে তিনি হিন্দুইজমের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, বুদ্ধিজমের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, মার্কসিজমের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, অ্যান্ড সুররিয়ালিজম। ঠিক আছে, সুররিয়ালিজম হচ্ছে সাহিত্যের বা কবিতার একটা ধারা। পরাবাস্তববাদ এর দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, দেখো হিজ পোয়েট্রি, এই পরাবাস্তববাদী কবিতাগুলো এরকমই হয়, ঠিক জীবন দাসের কবিতাগুলোর মতো, অ্যাম্বিগুইটিতে ভরা, দুর্বোধ্য, খুব কঠিন। যেন হচ্ছে কবিতাগুলোকে লাঙল দিয়ে খুঁড়ে চাষ করে উর্বর করতে হয় বোঝার জন্য, যেভাবে মাটি, কাকুরে মাটি আমরা লাঙল দিয়ে চাষ করে উর্বর করি শস্য লাগানোর জন্য, এদের কবিতাগুলো এরকমই, সুরিয়ালিস্টিক পোয়েমগুলো। দেখো হিজ পোয়েট্রি ইজ ফুল অফ অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, অ্যাবস্ট্রাক্ট মানে যা স্পর্শ করা যায় না, কংক্রিট না, ঠিক উল্টো, অ্যাবস্ট্রাক্ট, অনুভূতি প্রবণ। ঠিক আছে, অ্যাম্বিগুইটি বললাম যে দুর্বোধ্য, কবিতাগুলো খুব দুর্বোধ্য হয়। হ্যাঁ, দ্য পোয়েম হারমন্দদ, দেখো এই ব্রাদারহুড কবিতাটা রিয়েল নাম ব্রাদারহুড ছিল না, হারমন্দদ ছিল। কি ছিল? হারমন্দদ। এই দেখো দ্য পোয়েম হারমন্দদ, ব্যাখ্যা লিখেছে ব্রাদারহুড ওয়াজ অরিজিনালি রিটেন ইন স্প্যানিশ, এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, কবিতাটা, অরিজিনাল কবিতাটা। ইন 1987 এই সালে তিনি কবিতা লিখেছিলেন। দেখো ইট ওয়াজ ট্রান্সলেটেড বাই এলিয়ট ওয়েনবার্গার, এটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন এলিয়ট ওয়েনবার্গার। ঠিক আছে, ইংলিশে ট্রান্সলেট করেছিলেন তিনি ছিলেন একজন আমেরিকান রাইটার, ইনি এটাকে ট্রান্সলেট করেছিলেন। বুঝতে পারছি এই কবিতাটাকে, যেটা আমরা ব্রাদারহুড কবিতাতে আমরা যেভাবে পড়লাম, টেক্সটে পেলাম তোমাদের, হ্যাঁ ওটা ইনাই ট্রান্সলেট করা। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা টেক্সট বুকটাকে কভার করবো, ফলো করবো। টেক্সট বুক তোমরা নাও, হ্যাঁ টেক্সট বুকটাকে খুলে রাখো। এবার পুরো পোয়েমটা আমরা থরলি কভার করবো, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম এই পোয়েমটা ব্রাদারহুড কে লিখেছেন? অক্টাভিও পাস আমরা দেখলাম। কার উদ্দেশ্যে লিখেছেন? ক্লডিয়াস টলেমি, উনি একজন জ্যোতির্বিদ ছিলেন। ঠিক আছে, ওটা আমরা দেখে নিয়েছি।
ক্লডিয়াস টলেমি কেমন ধরনের কবি ছিলেন তার সম্পর্কে, তার পার্সোনাল কিছু জীবন সম্পর্কে আমরা জানলাম, তার লেখালেখি সম্পর্কে জানলাম, তার লেখার স্টাইল সম্পর্কে জানলাম, তিনি যেভাবে জীবনে ইনফ্লুয়েন্স হয়েছিলেন। প্রত্যেকটা কবি, প্রত্যেকটা অথার, প্রত্যেকটা থিঙ্কার, প্রত্যেকটা ফিলোসফার এরা খুব ইনফ্লুয়েন্সড হয়েছেন জীবনে, কার দ্বারা, কিসের দ্বারা, কিভাবে, সেটা আমরা জানলাম, তাই না? কবিতাটা কেমন টাইপের, কবিতাতে কি অর্থ বহন করছে, এই পোয়েমটা কি অর্থ বহন করছে সেটা আমরা জানলাম, তাই তো? এবার জেনে নেওয়ার পরে তোমরা তোমাদের পেজ বুক, তোমরা ক্লাস 11 এর স্টুডেন্টরা পেজ বুক তোমরা পেজ খোলো, তোমরা তোমাদের টেক্সট বুকের পেজ খোলো 38, কত বললাম 38 পেজে দেখো আমাদের কাউন্সিল একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দিয়েছে, আমরা পড়ি। এই পার্টে আমরা পোয়েমটা থরলি পড়বো, মিনিংটা বুঝবো, ঠিক আছে? তো দেখো, ব্রাদারহুড লিখছেন হোমেজ, ব্রাদারহুড লিখে কোলন দেওয়া আছে, ব্রাদারহুড কবিতাটা কোলন দেওয়া আছে। আমি বলেছিলাম একটু আগে, তুমি কি জানলে ব্রাদারহুডের নামটা কি ছিল? মনে করো তোমরা, একটু আগে বলেছি ব্রাদারহুড এটা অরিজিনাল নেম না, একটু আগে যে নামটা বললাম সেটা ছিল ব্রাদারহুডের অরিজিনাল নেম, বুঝতে পেরেছো? এই ব্রাদারহুড কবিতাটা হোমেজ টু ক্লডিয়াস টলেমিকে উদ্দেশ্য করে, বারবার বললাম, অনেকবার বলে দিয়েছি, উদ্দেশ্য করে লেখা, ঠিক আছে? আর বলছি না, দেখো এবার অক্টাভিও পাজ লোজানো 1914 to 1998 বলে দিয়েছি, এগুলো বলা হয়ে গেছে, ঠিক আছে? জন্মেছিলেন এবং মারা গেছিলেন এত সালে। ওয়াজ আ মেক্সিকান রাইটার অফ গ্রেট রিনাউন ফ্রম 20th century, বিখ্যাত একজন খ্যাতনামা একজন রাইটার ছিলেন তিনি। হ্যাঁ, দ্য রেকারিং থিং অফ হিজ পোয়েট্রি আর ফিলোসফিক্যাল স্পেকুলেশন অ্যাবাউট দ্য নেচার অফ টাইম অ্যান্ড লাভ। এই দেখো, সেই শেক্সপিয়ার থেকে শুরু হয়েছে, সেই ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু হয়েছে, সবাই, প্রায় সব কবি পৃথিবীর, একটু আগে আমরা যাকে পেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই দুটো আইডিয়া, একটা টাইম অ্যান্ড লাভ, এই দুটো আইডিয়ার উপরে প্রচুর লেখা লিখে গেছেন, ইনিও তাই লিখেছেন। দেখো, মূল তার যে কবিতার, যে তার পোয়েমের যে স্ট্রিমটা, এর উপর টাইম অ্যান্ড লাভ, ঠিক আছে? সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর বলেছিলাম দ্য সানস্টোন, দ্য ওয়াও অ্যান্ড দ্য লায়ার, হ্যাঁ, দ্য লেডিরিন্থ অফ সলিটিউড, এটা তার বিখ্যাত লেখার মধ্যে আছে। নেক্সট দেখো ব্যাপারটাতে, ইন দিস পোয়েম অফ 8 লাইন্স, এই যে 8 লাইন্সের যে পোয়েমটা, 8 লাইন, মাত্র 8 লাইন, মোট অফ 8 লাইন্সের পোয়েম, ঠিক আছে? দ্য স্পিকার কন্ডাক্টস অ্যান ইনকোয়ারি অ্যাবাউট আপন দ্য ইনসিগনিফিকেন্স অফ ম্যান অ্যান্ড কম্পেয়ার টু দ্য ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স। মানুষের ইনসিগনিফিকেন্স, আমাদের যে স্থায়িত্ব, এটা কতটা ছোট, কতটা ক্ষুদ্র, এটা কতটা কম্পেয়ারেবল, মানে ভাস্টনেস, ওটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে। একটু গানটা শুনলে তো বুঝতে পেরেছিল না? এই যে বিশ্ববোধ, এই বিশ্ববোধের সঙ্গে কতটা অ্যাডজাস্টেড, কতটা কম্পেয়ারেবল, তিনি দেখিয়েছেন এখানে, ঠিক আছে? দেখো, then a realization as to his inclusion in the general scheme of the universe drawn on the speaker. এবার স্পিকার বুঝতে পারছেন যে তার সঙ্গে ইউনিভার্সের একটা সম্পর্ক আছে, সেই জিনিসটা তিনি এখানে কবিতার মাধ্যমে তিনি লিখেছেন। দেখো, he realizes the significance of the universal brotherhood, তিনি উপলব্ধি করেছেন ইউনিভার্সাল ব্রাদারহুড, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা এক, আমাদের সৃষ্টি এক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি একই জিনিস থেকে। স্টিফেন হকিংস এই কথা বলেছেন, বড় বড় বিজ্ঞানীরা, আইনস্টাইন এই কথা বলেছেন যে সোর্স অফ ম্যাটার, মাস একই সোর্স অফ ম্যাটার থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। কেউ বলেছেন এই সব থেকে টাইম, ঠিক আছে? তো বারবার আমরা পেয়েছি যে ইউনিভার্সের সমস্ত জিনিসের সৃষ্টিটা একই। আমরা যে প্রাণ সৃষ্টি হয়েছি, প্রাণের প্রথম সৃষ্টিটা একই, সেখান থেকে বিভাজিত হতে আমরা এত ডাইভার্সিটিতে পরিণত হয়েছি। আমাদের সোর্স সৃষ্টিটা একই। যদি আমরা একই মা বাবার সন্তান হই, ভেবে নাও, বাড়িতে যারা আসি আমরা, তাহলে আমরা একে অপরের ভাই বোন হলাম। তো যদি বলি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একই জায়গা থেকে সৃষ্টি, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈচিত্র্য আছে, সে জড় হোক, সে সজীব হোক, সবই তো তাহলে একই বাবা মার সন্তান, তাহলে ব্রাদারহুড থাকবে না কেন? বুঝতে পারছো তো? আমাদের এই সায়েন্টিস্ট আইনস্টাইন, স্টিফেন হকিংস বলো, এই যে ব্ল্যাক হোল থিওরি, ঠিক আছে, আইনস্টাইনের যে তোমার আপেক্ষিকতাবাদের থিওরি, এগুলো প্রমাণ পাওয়া যায়। আর এদের থেকেও হাজার বছর আগে
ভারতীয় সভ্যতাতে এটা বলা হয়ে গেছে অলরেডি যে আমরা সবাই একই, আমাদের সবার সৃষ্টি একই, এক বহুর মধ্যে বিভাজিত হয়েছেন। আজকে আমি এই পোয়েমটা শেষে এই উপনিষদের আলোকে, উপনিষদ, এটা উপনিষদ বেদের শেষ অংশ বেদান্ত, এই উপনিষদের আলোকে আমরা পাই প্রায় 5000 বছরে এই বেদ, এই গ্রন্থ লেখা হয়ে গেছিল। এখানে আমরা এই থিওরি পাবো। বারবার ইউরোপিয়ান সায়েন্টিস্টরা এখানকার থিওরি পড়ে অবাক হয়ে গেছেন, কি করে তারা এসব বুঝতে পারলেন, তারা এসব উপলব্ধি করতে পারলেন, এত সত্য কি করে হতে পারে, এক বর্ণ মিথ্যা হয়নি এখনো পর্যন্ত, সাইন্টিফিক্যালি বলছি আমি। কিন্তু আর আমাদের একটু আগে দেখেছি ইনি কিভাবে হিন্দুইজম, বুদ্ধিজম, মার্কসিজম, সুরিয়ালিজম এর দ্বারা প্রভাবিত ছিলেন। তো কোথায় থেকে হিন্দুইজমের প্রভাবটা পেয়েছেন তিনি, আমি দেখাবো তোমাদেরকে, একটু ওয়েট করবে, দেখাবো। তাহলে বুঝতে পারলে তাহলে ইন্ট্রোডাকশনটা কি, ইন্ট্রোডাকশনটা বুঝতে পেরে গেছি আমরা সবাই, কবিতাটা কোন দিকে যাচ্ছে আজকের ডেটে, আজকের সময় এটা প্রচণ্ডই প্রাসঙ্গিক। যেখানে আমরা আমাদেরকে ভাগ করেছি, প্রথমত দেখো জীবকে ভাগ করেছি প্রাণী, উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে তো আমরা যাচ্ছি না, উদ্ভিদকে আমরা নষ্ট করছি, আমরা উদ্ভিদ যে আমাদের বেঁচে থাকার জন্য এত বেশি প্রয়োজন তাকে ধ্বংস করছি, কেটে ফেলছি, সব কিছু করছি, আমরা একদম পাশবিক অত্যাচার করছি প্রকৃতির উপরে। ঠিক আছে, ওদিকটা তো গেল। মানুষের মধ্যে আসো, মানুষের মধ্যে সাদা, কালো, তামাটে, বেটে, লম্বা, মোটা, পাতলা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, এত বিভাজন, এত বিভাজন, বুঝতে পারছো, এত বিভাজন। আমরা ব্রাদারহুড সেন্সটাকে মিস করে গেছি অনেকদিন আগে। আচ্ছা, যদি সত্যিতেই আমরা আলাদা কেউ হতাম, আমরা আমাদের ডিসিপ্লিন অনুযায়ী ধর্মগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি, ঠিক আছে, ভালো কথা। আমরা ওই ডিসিপ্লিন, ওই ধার্মিক, ওই রিলিজিয়াস ডিসিপ্লিনে বড় হব, চলবো, ভালো থাকবো। সেদিক থেকে দেখতে গেলে ধর্মের মতো ভালো কিছু নাই পৃথিবীতে। নিজের ধর্মকে সবাই খুব শ্রদ্ধা করুক, সেখান থেকে ভালো জিনিসগুলোকে নিয়ে অ্যাডপ্ট করুক, জীবনে এগোক, মিলনের সেতু তৈরি করুক, এটাই ধর্মের মূল বাণী। কিন্তু বিভাজন, আমরা যখনই নিজেদেরকে হিন্দু ভাবি, তো মুসলিম হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, তাদের অস্তিত্ব আমাদের কাছে কোনো ম্যাটার করে না। ওদের কাছেও ঠিক একই ব্যাপার, কেউ যদি মুসলিম ভাবে তো বাকিদের অস্তিত্ব ম্যাটার করে না, কেউ যদি নিজেকে খ্রিস্টান ভাবে বাকিদের অস্তিত্ব ম্যাটার করে না। তো সত্যি কি সত্যি না বলো? সত্যি। এদের মধ্যে খুব কম জন আছেন যারা ইউনিভার্সাল ব্রাদারহুডকে মানেন। রবীন্দ্র ঠাকুর যার গান শুনলাম, ইনি সবচেয়ে বেশি হলেন আন্তর্জাতিক ভাবনা সম্পন্ন একজন ব্যক্তি, বিশ্ববোধের মালিক, ঠিক আছে। তার জন্য তার শিক্ষা কেন্দ্রের নামই ছিল বিশ্বভারতী। আর এই গানের মাধ্যমে আমরা কি পেলাম বলো, তাই তো? এখানে বিশ্ববোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুডটাকে এখানে পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, যদি সত্যিতেই মানুষ আলাদা আলাদা হতো, ধরো, তাহলে যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট আছে ভালো করে ভেবে হতো, বায়োলজি কি তাই কথা বলে? আমাদের সেল ডিভিশন, আমাদের হেয়ার থেকে আমাদের কি বলবো নেইল পর্যন্ত পায়ে আলাদা কিছু আছে, সবারই স্ট্রাকচার একই না, একই সাইন্টিফিক থিওরি, মানে বায়োলজিক্যাল থিওরি মেনটেন হয় না প্রাণীদের মধ্যে, মানুষের মধ্যে। তাই জন্য আমাদের কিন্তু বৈজ্ঞানিক নাম কিন্তু হিন্দু, মুসলিম না, বা খ্রিস্টান না, বা কিছু না, হোমোসেপিয়েন্স। বিজ্ঞানের নজরে, বায়োলজির নজরে আমরা হোমোসেপিয়েন্স, ব্যাস, দ্যাটস অল। তো এই বোধটাকে বাধা দিয়ে দিচ্ছে কাদের জন্য? আমাদের এই যে ট্র্যাডিশনাল কিছু কালচার, রিলিজিয়ান বলবো না, ট্র্যাডিশনাল কালচার। রিলিজিয়ান তো অনেক, রিলিজিয়ান মানুষকে না মুক্তির চাবি দিয়ে দেয়, ফ্রি ফ্রম অল তোমার ডাউট করে দেয়, সমস্ত ডাউট থেকে বাদ দিয়ে দেয়। রিলিজিয়ানের আসল উদ্দেশ্য, আসল রাস্তা। কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারি না। যদি আমরা সত্যি মানুষ আলাদা আলাদা থাকতো, তাহলে সূর্য এসে হিন্দুকে আলাদা মানে আলো দিত, মুসলিমকে আলাদা আলো দিত, খ্রিস্টানকে আলাদা আলো দিত, তাই না? সবারই আলাদা আলাদা আমাদের সান থাকতো, সোলার সিস্টেম থাকতো, সবারই আলাদা আলাদা, সবার কাছে আলাদা আলাদা বায়ু প্রবাহ হতো, বৃষ্টি সবার বাড়িতে আলাদা আলাদা রঙের পড়তো। কেন পড়ছে না? আচ্ছা, মানুষের মধ্যে ধর্মের বিভাগ আছে, পশুর মধ্যে নেই কেন? কোনো কুকুরকে তো বলি না এটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান কুকুর, কোনো গরুকে তো বলি না এটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান গরু, বৌদ্ধ গরু, হ্যাঁ বলি কি? কত ছোট হব দিন দিন আমরা, কত আর কত ছোট হওয়া যায়? ক্লাস 11 স্টুডেন্টরা, তোমাদেরকে স্ট্রিক্টলি এই নলেজের উপরে ক্লাসটা নিতে দেওয়া হয়েছে। আমাদের কর্তব্য তোমাদেরকে পুরোপুরি এই নলেজটা দেওয়া এবং মানতে বলা, অন্তর থেকে মানো। ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুডকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। কবিতাটা প্রচণ্ড ছোট, কবিতাটাকে মানে যদি আমি সরিয়ে ফেলে দিই না, কবিতার মধ্যে কিছু নাই, কিন্তু এত থটের ভালো
এই পোয়েমটা লাইনে নাই, থটে আছে। এই পোয়েমটা লাইনে নাই, কিন্তু বারবার বলছি এই পোয়েমটার যে সাবজেক্টটা এই লাইনে নাই, এর থটে আছে। তাই জন্য যদি আমি কবিতাকে পাশে পাশে সরিয়েও রেখে দিই আর এমনি তোমাকে বলি, তাহলে কবিতাটা হয়ে যাবে। কিছু কিছু পোয়েমের মানে লাইনে থাকে না, তার থটে থাকে, থটে। কি আছে, 8টা লাইন পড়তে 8 সেকেন্ড লাগবে, 8 মিনিট লাগবে হাইয়েস্ট। কিন্তু এর যে ব্যাখ্যা এত বেশি ব্যাখ্যা, আমি বলেছিলাম না ছোট ছোট কবিতাগুলো, ব্লেকের কবিতা বলেছিলাম, দেখো অক্টেভিও পাজের ছোট্ট কবিতা, কিন্তু এত বেশি ভাইটাল। আচ্ছা যদি কেউ বলে কবিতা লিখলা তোমরা, হ্যাঁ ধরো তোমাদের মধ্যে কেউ, আমি যদি একটা লিখি, আমি কবিতা লিখলাম, উপরে হেডিং দিলাম ডেথ, আর নিচে আমি একটা লাইন লিখলাম ডেথ 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 ডেথ, বলো তো এর থেকে বড় কবিতা কি হয় পৃথিবীর? কারণ আমাদের শেষ এই মৃত্যু, একটা সত্য ঘটে গেছে, জন্ম, আর দ্বিতীয় সত্য বাকি ওয়েট করছে, সেটা মৃত্যু। 3টা ওয়ার্ড জাস্ট বললাম, হয়ে গেল বিশ্বের সেরা কবিতা। এটা আমার তরফ থেকে বলছি না, আমি বিশ্বের সবচেয়ে বড় সত্যির কথা বলছি। যে কবিতাগুলো, যে থটগুলো সবচেয়ে বড় থট নিয়ে ডিল করে, সেগুলো লাইন বেশি হয় না, অল্প অল্প লাইনে, অল্প অল্প শব্দে কবিতাগুলো বিশাল বড় বড় কথা বলে দেয়। তাই জন্য এই কবিতাটা লাইনে নাই, এই কবিতাটার মিনিং লাইনে নাই, সেন্সে আছে, বোধে আছে, ফিলিংসে আছে। এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এবার কবিতাতে আসছি, ভালো করে দেখে নাও টেক্সটে কি বলছে। দেখো বলছে আই এম এ ম্যান, বলছে আমি একটি মানুষ। কবি বলছেন আই এম এ ম্যান, আমি একটি মানুষ। কি বলেন? আমি একটি মানুষ, মানুষই তো বটে। কবি এখানে বলছিলাম না সবার সবার রিপ্রেজেন্টেটিভ, ম্যানকাইন্ডের রিপ্রেজেন্টেটিভ। এই পোয়েট এখানে ম্যানকাইন্ডের রিপ্রেজেন্টেটিভ। সে ছেলে হতে পারে, মানে পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। মানুষ বলতে যা বোঝায়, ঠিক আছে? মানুষকে আমরা দুটি জাতে ভাগ করেছি, ভেবে দেখো, একটা পুরুষ, একটা স্ত্রী। কিন্তু প্রকৃতির কাছে কোনো জাত বলে কোনো কথাই নাই, ঠিক আছে? এগুলো সব প্রকৃতির বৈচিত্র্য, জাত না, বৈচিত্র্য, বিবিধতা, বৈচিত্র্য। আই এম এ ম্যান, লিটল ডু আই লাস্ট, বলছে আমি খুব অল্প কিছুই করতে পারি। আই এম এ ম্যান, আমার কিছু মানে প্রতিবন্ধকতা আছে, আমারও কিছু সীমাবদ্ধতা আছে, আমি সব চাইলে সব করতে পারি না। আমি তো মানুষ, আমার একটা মানে সীমাবদ্ধ গণ্ডি আছে। দেখো কই বলছে আই এম এ ম্যান, লিটল ডু আই লাস্ট অ্যান্ড দ্য নাইট ইজ এনরমাস, আমি অল্প কিছুই করতে পারি, আর রাত্রি আর অন্ধকার বিশাল। অন্ধকার মানে অজানার জগৎ, যা আমাদেরকে আরো জানতে হবে প্রচুর। জানার মাঝে অজানারে, শুনলে তো গানটাতে? শুনবে গানটাকে, আবার শুনবে। অনেক পড়তে হয়, লিটারেচার একটা পড়লে 100টা পড়তে হয়, একটা কবিতা পড়লে আরো 100টা কবিতা গিয়ে খুঁজতে হয়। এই গানটা প্রমাণ করলো না, বলেছিলাম না? পেলে তো? বলছে নাইট ইজ এনরমাস, রাত্রি বিশাল, অজানাটা বিশাল। রাত্রি মানে অন্ধকার, অন্ধকার মানে অজানা। এত কিছু অজানা আছে। এই যে অজানা থেকেই জানার জিনিস টলেমি যে এনেছিলেন, এই টলেমির উদ্দেশ্যেও এই কথাটা তিনি বলেছেন, মানে সেন্সটা তিনি রেখেছেন, উনাকে স্মরণ করে তো লিখেছেন, তাই জন্য ওই ব্যাপারটা এসছে। আই এম এ ম্যান, লিটল ডু আই লাস্ট অ্যান্ড দ্য নাইট ইজ এনরমাস, আর রাত্রি বিশাল, আমি খুব অল্প কিছুই করতে পারি। অন্ধকার বিশাল, আমি অল্প কিছুই করতে পারি। অজ্ঞানতা বিশাল, আমি কিছু অল্পই জানতে পারি। অজানা বিশাল, আমি অল্প কিছুই জানতে পারি, এই ব্যাপারটা। বাট আই লুক আপ, কিন্তু এই যে মনুষ্য জাতি, এই মনুষ্য জাতি জানার জন্য জান দেয়। স্বামীজি বলতেন, স্বামী বিবেকানন্দ বলতেন আমি জানার জন্য জান দিব, জানার জন্য জান দিব। কত বড় কথা বলো তো? বুদ্ধদেব বললেন পৃথিবীতে সর্বং দুঃখানং, সব জায়গাতে দুঃখ আছে, দুঃখ আছে, দুঃখ আছে। জীবন মানেই দুঃখ, জন্ম মানেই দুঃখ। না উনি গর্জে উঠলেন, স্বামীজি গর্জে উঠলেন, উনি বলেন কে বলেছে সব জায়গায় দুঃখ আছে? আমরা অমৃতস্ব পুত্র, আমরা অমৃতের সন্তান, আমরা জানি না তাই দুঃখ আছে। আমাদের জ্ঞান থাকলে দুঃখ হতো না। উনি বলেন আমি জানার জন্য জান দিব, পৃথিবীকে জানিয়ে ছাড়বো, বনের বেদান্তকে ঘরে ঘরে আনবো। আর এই সেই বেদান্ত যার জ্ঞানে কোনো ডাউট নেই। যে মানুষ বেদান্ত না পড়ে মারা যাবে, সে অজ্ঞান থেকে গেল। বেদান্ত কোনো ধর্মের না, কোনো বিশেষ কোনো সম্প্রদায়ের নয়। বেদান্ত হচ্ছে স্বতঃসিদ্ধ ফিজিক্স নলেজ। যদি বলি ফিজিক্সের নলেজ আমরা সবাই অ্যাকসেপ্ট করি, এটা স্পিরিচুয়াল ফিজিক্স, মেটাফিজিক্স, স্পিরিচুয়াল ফিজিক্স ও মেটাফিজিক্স।
তাহলে মানুষ, এই যে মানুষ অক্টাভিও পাস, উনি না হতে পারেন ভারতীয়, উনি না মানতে পারেন ভারতীয় কালচার, মেনেছেন তো, তিনি তো ইনফ্লুয়েন্স হয়েছেন হিন্দুইজমের উপরে। দেখো তিনি একবার বলছেন আমি সীমাবদ্ধ, তিনি আবার আমি অসীম। তার ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি দিয়ে তো আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষ জাতি জানতে পেরেছে। আর কোন জাতি জানতে পেরেছে, আর কোন 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 প্রাণী জানতে পেরেছে মানুষ বাদ দিয়ে? ভাবো তো, এইটুকু তো আমাদের মাথা, এটা দিয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড জানতে পারছি। সূর্যের থেকে পৃথিবী 13 লক্ষ গুণ ছোট, 13 লক্ষ গুণ, 13 লক্ষ, এই 13 লক্ষ গুণ ছোট একটা ভূখণ্ডে, বুঝতে পারছো তো? এত মহাসাগর, এত মহাদেশ, এত মহাদেশের মধ্যে একটা দেশ, একটা দেশের মধ্যে একটা রাজ্য, একটা রাজ্যের মধ্যে একটা জেলা, একটা জেলার মধ্যে একটা থানা, একটা থানার মধ্যে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে জাস্ট 4 থেকে 5 ইঞ্চি জমির উপর আমি দাঁড়িয়ে আছি। এইটুকু মানুষ তো আমরা, এইটুকুই মানুষ আমরা। আর আমাদের কত অহংকার, আমাদের কত মানে আমি সেরা ভাব। আমরা কি গো? কিছুই না, আমরা কিছু না, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় কিছুই না। কিন্তু এই কিছুই না থেকে তার মধ্যে এই যে ধরো গড়ে যদি আমাদের হাইট ধরি 5 থেকে 6 ফুট, যার যা হাইট আছে মিলে নাও, এই 5 থেকে 6 ফুট, 6 ফিট হাইটের একটা জীব, পা থেকে মাথা পর্যন্ত, তার এই পুরো মাথা, এই মাথা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে ভাবছে, বিগ ব্যাং থিওরি নিয়ে ভাবছে, মানে সৌরমণ্ডল নিয়ে ভাবছে, আকাশগঙ্গা নিয়ে ভাবছে, গ্যালাক্সি নিয়ে ভাবছে। এইটুকু মাথা। তো দেখো এখানে কি বলছে, বাট আই লুক আপ, কিন্তু আমি উপরের দিকে তাকালাম। কেন তাকালাম? উপরের দিকে তাকানো মানে হলো আমি আমার গণ্ডির বাইরে তাকালাম, আমি আমার সীমাবদ্ধতার বাইরে তাকালাম, আমি জানতে চাইলাম, আমি মাথা উঁচু করলাম জ্ঞান পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? জ্ঞান পাওয়ার জন্য। বাট আই লুক আপ, আকাশে তাকিয়ে কি দেখলাম? কোলন দেওয়া আছে, বলছে দ্য স্টার্স রাইট, তারারা ভাগ্য লিখছেন। আমাদের ওই যে বলেছিলাম বেশ কিছু কালচারে আছে আমাদের যে তারারা ভাগ্য লেখেন আমাদের, হ্যাঁ, হিন্দুইজমেও পাই আমরা, যে মঙ্গল তুঙ্গে, বৃহস্পতি তুঙ্গে, শনি তুঙ্গে, অমুক অমুক গ্রহের মানে মিলনস্থলে আছে। অতটা আমি জানিও না এগুলো ভালো করে, যাই হোক এই ব্যাপারগুলো আমরা শুনতে পাই, তাই তো? জ্যোতির্বিদ্যাতে শুনতে পাই, জ্যোতিষীদের কাছ থেকে শুনতে পাই। তো দ্য স্টার্স রাইট, ওই স্টার্সরা লিখছে, কি লিখছে? সবাইকে লিখছে, আমাদেরকে লিখছে, আমাদেরকে সৃষ্টি করছে। এই লেখা মানেও হলো সৃষ্টি করছে। সেই যে সুপারনোভা ব্লাস্ট হয়েছিল, তোমরা এই কবিতাটাকে শেষ পর্যন্ত দেখো। আমি বইটাকে রেখে দুটো জ্ঞানের আলোকে এটাকে আবার রিঅ্যানালাইজ করব। সেটা হচ্ছে বেদান্তের আলোকে, উপনিষদের আলোকে, আর একবার ফিজিক্সের আলোকে। তাহলে বুঝতে পারবে। আর এটা কবিতা পড়ার পর থেকে যদি কেউ সারা জীবনের মেসেজ আর এর যদি তোমার এডুকেশনটা, এর যে নলেজটা মনে রাখে, তাহলে আমি নিশ্চিত কেউ কাউকে ছোট বলে ঘৃণা করবে না। কোনো ধর্মের মানুষ কোনো ধর্মকে ছোট বলে ঘৃণা করবে না, কেউ কাউকে ভাই বলে ভাববে না, এমন হবে না। তার নিজের প্রতি লজ্জা হবে যে এত ছোট, এত নিকৃষ্ট, এত মিন মাইন্ডেড থিঙ্কিং পুষছি কি করে, এত সন্ত্রাসবাদী হানা, এত মারপিট, এত ধর্মের নামে সুরসুরি, কাটাকাটি, হানাহানি, মারামারি কি করছে? শুধু অন্ধকার, অজ্ঞতা, একদম মূর্খামি করে যাচ্ছে সবাই। একটাই জীবন, তাও যদি এসবে শেষ হয়ে যায় তাহলে কি হবে? কি লাভ হবে? লেখাপড়াটা পরের কথা, জ্ঞান পরের কথা, বোধটা আসল। একবার যদি বোধ হয়ে যায় না, অনেক জ্ঞানী ব্যক্তিও রামকৃষ্ণের পায়ে পড়ে গেছিলেন। ওদের কাছে জ্ঞান তো দূরের কথা, বিদ্যার থেকে বড় হলো জ্ঞান, আর জ্ঞানের থেকেও বড় হলো বোধ। অনেক বড় অনেক পণ্ডিত ব্যক্তি রামকৃষ্ণের পায়ে এসে পড়েছিলেন। কেন? ওদের বিদ্যা ছিল, হয়তো জ্ঞান ছিল, কিন্তু বোধ ছিল না। বোধ হয়নি, বোধ জাগেনি। একটা জীবনে এসে এই বোধ জাগবার চান্স পেয়ে জাগিয়ে নাও। ক্লাস 11-এর সিলেবাসে এত সুন্দর টপিক দিয়েছে, যদি কেউ তার বোধ জাগাতে চায় তো জেগে যাবে। আর জাগলে সব সময় আনন্দ পাবে তোমরা। যে কোনো পরিস্থিতিতে
আনন্দ পাবে। আমাদের স্বরূপ হচ্ছে আনন্দময়। আমরা অমৃতের পুত্র। অমৃত মানে এখানে অমৃত মানে হলো মৃত্যু ভয় নেই যার, সে জেনে গেছে সত্যটা কি, তার মৃত্যু ভয় কোথায়? তার সন্তান আমরা, তার আমরাও অমৃত। আমরা পাপী নই। আমরা সবাই অ্যাকচুয়ালি কচু পাতার মতো। আমাদের উপরে সবগুলো আমরা আচরণের দ্বারা তৈরি করে রাখি, কিন্তু আমাদের আত্মাটাও নিষ্পাপ। তার কারণ এই জন্যই তো এত বেশি পাপী ছিলেন রত্নাকর, ডাকাত রত্নাকর। এত পাপ, এত মানুষকে মেরেছে, কেটেছে, সব কিছু করেছে, মহিলাদের উপর অত্যাচার করেছে। সেই ব্যক্তি প্রায়শ্চিত্ত করে, সাধনা করে বাল্মীকি মুনিতে পরিণত হলেন। পাপ থাকলো, বলো থাকলো পাপ? পরিণত হলেন এবং রামায়ণ লিখলেন রামের জন্মের আগেই। এই যে বোধ, এনলাইটেনমেন্ট, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা করতে পারি। আমরা বরাবরই তাই নয়। খ্রিস্টানিটি তাই শেখায় যে আমাদের পাপের জন্য জিসাস খ্রাইস্ট মারা গেলেন। সবসময় আমরা আমাদের পাপই ভাবতে শেখাই। বুদ্ধ ধর্ম বলছে পালাও পালাও, সর্বং দুঃখনং, সর্বং দুঃখনং। কিন্তু সেই বিশ্ব মহাসভায় স্বামীজি এক কথা বললেন, না, এই যে তিনি যা বলেন আমি তোমাদের তাই বললাম। আমাদের স্বরূপ আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা নিজেদেরকে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এর ছোট্ট ছোট্ট গণ্ডিতে বেঁধে দিচ্ছি। আর আমরা যে অলিক অনন্ত, আমাদের যে কোনো বিশেষণই নাই, আমাদের কোনো বিশেষণ আমাদের ব্যাখ্যা করতে পারে না। আমি আর সে এক। সোহম সোহম। বেদান্ত বলেন অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। গোটা বিশ্বে আর দ্বিতীয় কেউ নেই। এই বোধটা যদি সবাই ভাবতে পারে, এই বোধটা সবাই রাখতে পারে, যাকে দেখছো সেই তুমি। গাছ দেখছো, তাতে তোমাকে দেখো। কুকুর দেখছো, তাতে তোমাকে দেখো। অন্য ধর্মের মানুষকে তার মধ্যে তোমাকে দেখো। সবাইকে আয়না রূপে দেখো। আর আমি এটা মনে প্রাণে, কায় মনোবাক্যে এটা মেনেই চলি। যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমি এই সেন্সেই চলি, এবং আনন্দ পাই, খুব প্রচন্ড আনন্দ পাই। এই যদি আনন্দ পেতে চাও তো ভাবতে শেখো আজ থেকে। এটা আমি বলছি না, অন্য টপিকে তো বলিনি, আমাদের টপিক বলতে বলছি এটা না। তো এইটুকুটা 8টা লাইনে তোমাদের পড়তে দেয়। অনেক কিছু আছে এর ভিতরে। যে খুঁজতে পারে সে বুঝতে পারে। বুঝতে পারছো তো? অত বড় কয়লা খনিতে একটা হীরার জন্য মানুষ খুঁড়ে যায়, কয়লা খুঁড়ে যায়। ছোট্ট একটা চমকদার জিনিস, ছোট্ট কবিতা হলে কি হবে? অনেকের চমক। দেখো, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, কি বলছেন তাহলে? দ্য স্টার্স রাইট, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড। আমি না জেনেই বুঝলাম। এই যে অপটিমিস্টিক চিন্তা ভাবনা, আমি না জেনেই বুঝতে পারলাম ঈশ্বরের প্রতি অহৈতুক ভক্তি। আমি না জেনে তোমাকে মানি গো, তুমি আছো। আর ও ধর্মের লোক যখন বলে তুমি আছো, তো বলি কি ওর ভগবান খারাপ, ওকে মার, ওকে কাট, আমাদের ভগবানকে প্রতিষ্ঠা কর। এর থেকে বড় মূর্খামি পৃথিবীতে কিছু আছে? সময় ক্ষমা করবে, নিজের বিবেক তোমায় ক্ষমা করবে। যারা এগুলো ভাবছো, যারা এগুলো ভাবে, বিবেকের কাছে ক্ষমা পাবে? কতদিন থাকবে বাহুবল? কতদিন থাকবে? 30-40 বছর পর, 50 বছর পর, 60 বছর পর ব্যাস সব খুশ। ভালোবাসার বল যত মৃত্যুর দিকে আগাবে তত বাড়বে। যত মৃত্যুর দিকে আগাবে ততই বাড়বে ভালোবাসার ফল। এটা একটা মানুষকে ভালোবাসা না, জাগতিক ভালোবাসা। ওটা পৃথিবীকে ভালোবাসা, ঈশ্বরের সৃষ্টি সমস্ত কিছু দেখে ভালোবাসা। এমনকি ঈশ্বরের সৃষ্টি রোগকে দেখেও ভালোবাসা। রোগ অদ্ভুত কথা না? রামকৃষ্ণের রোগ হয়েছিল, রামকৃষ্ণের ক্যান্সার হয়েছিল, ভালোবাসতেন। যা কিছু ঈশ্বরের হচ্ছে সবাইকে ভালোবাসে। ওই যেন ভয় কাটা পায়, যারা ভয়ে মরে যাবো, যারা ভাবে দেখি যে 5 লাখ টাকা জমানো হয়েছে, ভোগ করতে পারলাম না, যারা ভাবে যে 2টা গাড়ি অর্ডার দিয়েছি, ভোগ করতে পারবো না, ওদের ভয় হয়। যারা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যায় আর দেখে এই বিশাল সৃষ্টির রহস্য, এই আনন্দ, এত বৈচিত্র্য, এই আনন্দ দেখে যারা 24টা ঘন্টা মহানন্দে দিন কাটিয়ে দেয়, তারা কালকে দেখুক না দেখুক ওটা যায় আসে না। ও ভাবলো আমি তো এত বছর ধরে, যত বছর ধরে আমি জীবন পেয়েছি, এই আনন্দিত। কাল দেখলাম না, কাল কিছু, ওর কাছে কালের জন্য কিছু নাই।
ও আনন্দ সাগরে ডুবে আছে। ও যদি মারাও যায় তো ভাবে আমি সব পেয়ে গেছি, কিছু বাকি রাখিনি যে কি পাবো, আনন্দ করবো, তবে মারা যাওয়ার জন্য ভাববো। খুব লফটি থিঙ্কিং, খুব লফটি থিঙ্কিং। লিটারেচার তোমাদেরকে এমন স্তরে উঠে নিয়ে চলে যাবে যেখানে না থাকবে রোগ, না থাকবে দুঃখ, না থাকবে কোনো কষ্ট, শুধু আনন্দ আনন্দ থাকবে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, কত বড় কথা জানো এটা, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, না জেনে আমি বুঝতে পেরেছি। তোমরা বলবে অঙ্ক যারা করছো বলো তো, না জেনে তুমি বুঝতে পেরেছো, অসটা ভুল হয়ে যাবে, পরীক্ষাতে রসগোল্লা আসবে। একটা গ্রামার করো তো ইংরেজি, না জেনে তুমি বলো তো আমি বুঝতে পেরেছি, সব ভুল হয়ে যাবে। কিন্তু এই যে বিশ্বাস, না জেনে ঈশ্বরের সৃষ্টির উপরে বিশ্বাস, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে বিশ্বাস, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আই টু অ্যাম রিটেন, বলছে কি আমি না দেখে না জেনেই বুঝতে পারলাম যে আমিও লিখিত হচ্ছি, আমাকেও তুমি লিখছো, মানে আমারও তুমি সৃষ্টি করেছো, আমার জন্য এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো প্ল্যান করেছে, আমিও এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক। আর আমি যদি সবার মধ্যে নিজেকে ভাবতে পারি, তো কেউ কবি লিখছেন, তো ধরে নাও মনে মনে গিয়ে আমিও লিখছি তার মধ্যে বসে। কেউ আবিষ্কার কিছু করছেন, ভেবে নাও মন থেকে নিজেকে ট্রান্সফার করো তার মধ্যে, আমিও কিছু আবিষ্কার করছি। এইভাবে ভাবতে গেলে, চোখ বন্ধ করে ভাবলে, সবার মধ্যে নিজের অবস্থান যদি আমরা ভাবতে পারি, যে আমি ডাক্তার, আমি টিচার, আমি স্টুডেন্ট, আমি মা, আমি বাবা, আমি ছাগল, আমি গরু, আমি বাঘ, আমি কোনো একটা অবলা প্রাণী যাকে আমরা মারি। যদি ভাবো যে একটা পশুকে ধরে ধরে মারছো বা মারছি বা আমরা কিছু করছি, যখন একটা মুহূর্তে যদি আমরা ভেবে নিই ওই পশুটাই আমি, যেটা অদ্বৈতবাদ শেখায়, আর মারতে পারবে? আর কষ্ট করতে পারবে বলো তো? আর কষ্ট দিতে পারবে ওকে? আর অপমান করতে পারবে? যে ব্যক্তিটাকে সামনে আর অপমান করি আমরা, তার পয়সা কম বলে, তার বিদ্যা কম বলে, তার হয়তো দেখতে কুৎসিত বলে, তার মধ্যে যদি আমি নিজেকে ট্রান্সফার করে দিই, সেই সত্তাটাকে ট্রান্সফার করি, আর এটা সত্যিতেই করা যায়। আর কেন করব? সত্যের বেসিসে করব, সত্যের বেসিসে করব এই জন্য যে ওটাই সত্য, ও আর আমি একই, এটা প্রমাণ করে দেখাবো আজকে দেখবো। তখন আমরা পারবো না, এভাবে ঘৃণা ছড়াতে পারবো না, তাই কষ্ট দিতে পারবো না। আই টু অ্যাম রিটেন, মানে আমিও লিখিত হচ্ছি, আমি সবার মধ্যে লিখিত হচ্ছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে লিখছেন। I too am written, and at this very moment someone spells me out, আর ঠিক এই মুহূর্তে কেউ তো আমার নাম নিচ্ছে, কেউ তো আমাকে ডাকছে, কেউ তো আমাকে ব্যাখ্যা করছে। এই যে ব্যাখ্যা করছি দেখো, আমি এখন এই কবিকে ব্যাখ্যা করছি তোমাদের সামনে, ব্যাখ্যা করছি না? তার মানে যদি একজন রাইটার, একজন সায়েন্টিস্ট কিছু আবিষ্কার করেন, দেখে কিছু আবিষ্কার করেন, তিনি লিপিবদ্ধ করে গেলেন, পরবর্তী প্রজন্ম এসে তার নাম উচ্চারণ করবে না? আমরা শেক্সপিয়ারের নাম উচ্চারণ করি, আমরা প্রথমে ক্লাসের শুরুতে মনে মনে কার নাম উচ্চারণ করলাম? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত। দেখো আজকে উনি বাঁচলেন, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে তিনি বেঁচে ওঠেন, ইনারা বেঁচে ওঠেন। যখন আমি ভাবতে পারবো না যে আমি অক্টাভিও পাস, তাহলে তার কবিতা পড়া আমার কাছে ব্যর্থ। এই মুহূর্তে আমি ভাবছি আমি অক্টাভিও পাস, আর আমি তোমাদের কবিতাটা পড়ছি, আর আমি লিখেছি কবিতাটা। দেখো এখানে বলছেন, and at this very moment someone spells me out, যদি আমি এটা ভাবতে পারি তাহলে কিন্তু ওই অক্টাভিও পাসের সঙ্গে আমার বন্ধুত্ব হবে। বুঝতে পারছো তো? ব্রাদারহুড জাগবে, তার সেন্সটা আমি ক্লিয়ার করতে পারবো, তার হয়ে আমি সেন্স ক্লিয়ার করছি। কি বলছেন দেখো, and at this very moment, আর ঠিক সেই মুহূর্তে someone spells me out, আর কেউ আমাকে উচ্চারণ করছে, কেউ আমার নাম নিচ্ছে, কেউ আমাকে উচ্চারণ করছে। বুঝতে পারলে? তাহলে এই হলো আমাদের টেক্সট, এই হলো আমাদের টেক্সট। এবার আমি তোমাদের এই টেক্সটটাকে দুটো একটা বেদান্তের আলোকে একটু ডিসকাস করছি। খুব বেশি সময় লাগবে না, অল্প অল্প সময় লাগবে, মূল টেক্সট আলোচনা করে নিয়েছি আমরা। আর আমি ফিজিক্সের সেন্সে একটা ড্র করে দেখাবো যে এই সত্যিটা সত্যি কিনা, সবাই আমরা এক কিনা, এটা সত্যিকারের প্রমাণ করে দেখাবো। দেখো, এই যে তোমাদের আমি বললাম, এই কবিতাটি, ব্রাদারহুড কবিতাটি আমি দুটো টপিকের আলোতে, এক তো আমাদের সেই সুপ্রাচীন 5000 বছরের পুরাতন, তখন তো সবাই লেখা হলো, তার আগে তো শ্রুতি অবস্থায় ছিল, সেই সময়কার নলেজটা আমি দিচ্ছি তোমাদেরকে। আর মডার্ন নলেজ
নলেজ দিয়ে বোঝাচ্ছি, দেখো ঠিক আছে, একটা এজ ওল্ড নলেজের উপরে আমি বোঝাচ্ছি ব্রাদারহুডটাকে, যে আমরা সবাই এক কিনা। আমাদের সবার বয়সের ডিফারেন্স থাকলেও আমরা সৃষ্টিগত দিক থেকে এক কিনা। আমরা ফিজিক্স দিয়েও বুঝবো যে সেটা সত্যি কিনা। তো দেখো এই যেটা হলো উপনিষদ, এই উপনিষদে কোন কোন উপনিষদ ইনক্লুড আছে জানো? এটা হচ্ছে ঈশো, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ঐতরেয়, তৈত্তিরীয় এবং শ্বেতাশ্বতর। এই সমস্ত উপন্যাসের এখানে শ্লোকগুলো, তার জ্ঞানগুলো লিপিবদ্ধ করা আছে। তো আমি দেখো কঠোপনিষদ থেকে দুটো আমি শ্লোক তোমাদের পড়ে শোনাচ্ছি, তার ব্যাখ্যাটা বলছি, দেখো মিলবে দেখো কি হবে। আর এই সত্য, এই জ্ঞান আমরা ভুলে গেছি। এই সত্য, এই জ্ঞান ভুলে যাওয়াতে আমাদের পৃথিবীতে এই হাহাকার। মানুষকে দেখলে ধর্মের নয় মারছে। ধর্ম আমাদের এগুলোকে শেখায় না। ধর্ম সায়েন্সের কথা বলে। এই সায়েন্টিস্টরা এই ধর্মকে প্রমাণ করেছেন জাস্ট এই ধর্মের বাণীকে। দেখো কি বলছে, দেখো একটা শ্লোক, এষ সর্বেষু ভূতেষু গুরুত্ব ন প্রকাশতে দৃশ্যতে তগ্রায়া বুদ্ধা সুখায়া সূক্ষ্মদর্শিভি। এটা সংস্কৃত দুটো শ্লোক আছে। আচ্ছা, এর বাংলা মানেটা দেখো, তাহলে বুঝতে পারবে। বলছে ব্যাখ্যা দেখো কি করছে, এই পরব্রহ্ম পুরুষোত্তম সকলের অন্তর্যামী। দেখো সকলের অন্তর্যামী, সকল প্রাণীর হৃদয়ের মধ্যে বিরাজমান, সকল প্রাণীর হৃদয়ের মধ্যে বিরাজমান। সকল প্রাণীর বলেছে, দেখো বুঝছো তো? প্রাণীর মধ্যে মানুষও পড়ে, বাঘ, সিংহ, গরু, হাতি সবাই পড়ে। আর আমরা মারি সবাইকে, খুবই ভালো। কিন্তু তিনি আপন মায়ায় আবরণে সর্বদা অদৃশ্য। বুঝতে পারছো? বলছে সেই, এবার দেখো, যারা ভগবানের আশ্রয় গ্রহণ করে আপন বুদ্ধিকে তীক্ষ্ণ করে নিয়েছেন, সেই সূক্ষ্মদর্শী পুরুষগণই একমাত্র ঈশ্বর কৃপায় সূক্ষ্ম বুদ্ধি দিয়ে তার দর্শন পান। সূক্ষ্ম বুদ্ধি দিয়ে তার দর্শন পান, মানে মনের মধ্যে উপলব্ধি করতে পারেন। একসময় তিনি আর একসময় ইনি আর উনি এক হয়ে যান, বুঝতে পারছো? আরটা দেখো, কঠোপনিষদ থেকে বলছি, বলছে য পূর্বং তপস জাত মতভ্য পূর্বং জায়ত গুহাং প্রবিশ্যি তিষ্ঠতং যো ভূতের বিভৎস পশ্চাৎ। খুব কঠিন এগুলো উচ্চারণ, কিন্তু দেখো উচ্চারণ করতে রিদম কত লাগছে, কত শ্বাসাঘাত প্রয়োজন পড়ছে, সেই নাভি থেকে টান উঠে আসছে। সংস্কৃত উচ্চারণ করতে গেলে মানুষ রোগ মুক্ত হয়ে যায়। দিনে যদি 5-10টা কেউ শ্লোক উচ্চারণ করে তো রোগ মুক্ত হয়ে যায় অনেকটা। দেখো ব্যাখ্যাটা কি করছে, দেখো বলছে যিনি জল দ্বারা উপলক্ষিত 5 মহাভূতেরও পূর্বে পঞ্চমহাভূত ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, 5 মহাভূতের পূর্বে হিরণ্যগর্ভ ব্রহ্মা রূপে প্রকটিত হয়েছিলেন। সেই ওয়ান মাস, আমি সায়েন্স আসছি, বুঝতে পারবে। সেই তিনি আপন সংকল্পরূপ তপস্যার দ্বারা প্রকটিত হয়ে অন্যান্য সকল জীবের হৃদয় গুহায় প্রবেশ করে, অন্যান্য সকল জীবের, জীব বলেছে দেখো, প্রাণী আর উদ্ভিদ একসঙ্গে, সকল জীবের হৃদয় গুহায় প্রবেশ করে তাদের সঙ্গে অবস্থানকারী পরমেশ্বরকে এইভাবে বোঝেন, সকলের হৃদয়ে অবস্থিত সকলের অন্তর্যামী পরম পুরুষ একই। বুঝতে পারছো? আর কোনো দ্বন্দ্ব আছে? এই হলো উপনিষদ, এই হলো বেদান্ত। সকলের হৃদয়ে অবস্থিত সকলের অন্তর্যামী পরম পুরুষ একই। এই সমগ্র জগৎ তারই মহিমা প্রকাশ করছে। সমগ্র জগৎ, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। ইউনিভার্সাল ব্রাদারহুড হলো ইনফ্লুয়েন্সড, the poet was influenced by this. বুঝতে পেরেছো? আমি মাত্র দুটো শ্লোক আলোচনা করলাম, বলো কত হাইলি স্পিরিচুয়াল। সারা বই জুড়ে এরকম জ্ঞানের ভান্ডার পড়ে আছে প্রত্যেকটা শ্লোকে। আমি আশা করবো সবাই পড়বে, এটা নিয়ে পড়ো, জীবন ধন্য হয়ে যাবে। একটা জন্ম পেয়েছো, জীবন ধন্য করে চলে যাও।
বারবার আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। আচ্ছা এবার দেখো এই ফিজিক্সের আলোতে দেখো, ফিজিক্সের আলোতে আমি যদি বলি দেখো এটা সুপারনোভা ব্লাস্ট, কি হচ্ছে এটা সুপারনোভা ব্লাস্ট, ভেবে দেখো অতীতে সুপারনোভা ব্লাস্ট হয়েছিল, এটা করো এই সুপারনোভা ব্লাস্ট যদি আমি এটাকে মাস বলি, একই মাস, মাস হলাম মাস, বিশ্ব ব্রহ্মাণ্ডে মাস ছিল, ভর যাকে বলে ভর। এই একক মাস, মাস একক মাস ব্লাস্ট হলো, ব্লাস্ট হয়ে গিয়ে নাকি বলে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, ছায়াপথ সৃষ্টি হলো, এক একটা গ্যালাক্সি সৃষ্টি হলো। তো আকাশগঙ্গা গ্যালাক্সিতে দেখো অনেকগুলো তারা, স্টার্স বলেছে, যাই হোক অনেকগুলো গ্যালাক্সি, অনেকগুলো গ্যালাক্সি, অনেকগুলো স্টার্স, এগুলো সাম স্টার্স 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 স্টার্স, এগুলো অনেক দূরে এসে সূর্য থেকে বড় বড় হতে পারে, এগুলো জানোই আলোকবর্ষে মাপি আমরা এদেরকে, বুঝবে বুঝবে আমাদের অবস্থানটা বুঝবে একটু, সূর্য থেকেও এগুলো হাজার হাজার গুণ বড় হতে পারে, আর এতটা দূরে আছে যে আমরা শুধুমাত্র আলোকবর্ষের দ্বারা এদেরকে পরিমাপ করতে পারি। সূর্য কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সেই 13 লক্ষ গুণ বড়। এবার সৌরমণ্ডলে আসি, সুপারনোভা বিস্ফোরণ থেকে এই যে মাসগুলো তাদের সরিয়ে গেল, সূর্যের সঙ্গে আরো অনেক রকমের গ্রহ, সেই বুধ মঙ্গল থেকে শুরু করে শুক্র পৃথিবী যা আছে, ইউরেনাস নেপচুন, ধরো কি শনি বৃহস্পতি সমস্ত, এবার সূর্যের চারিদিকে এরা প্রদক্ষিণ করতে আরম্ভ করলো। আমি বাকি গ্রহগুলোকে নিচ্ছি না, ঠিক আছে। একই সুপারনোভা ব্লাস্টে সান তৈরি হলো, এখানে মাসটা বেশি থেকে গেল, মাস প্লাস ধরো এখানে বিশাল আকারে মাস থেকে গেল, এটা রেডিও অ্যাক্টিভ থেকে গেল, সবসময় চার্জড পার্টিকেলস আছে এখানে থেকে গেল, আর বাকিগুলো সরে গেল, ছোট 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 ক্ষুদ্র 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 ক্ষুদ্র। আমাদের পৃথিবী বহু বছর লেগেছিল পৃথিবীর এই যে তাপ বিকিরণ করতে করতে ঠান্ডা হতে, তাই না? বহু কোটি বছর লেগেছিল, বুঝবে কিন্তু সৃষ্টিটা বুঝবে আর তাকে বুঝবে সে কত বড়। তো এই সান থেকে আমরা এলো গ্রহ পেলাম, পেয়েছি, আমরা পৃথিবীতে আসতে পারি। সূর্য থেকে 13 লক্ষ গুণ ছোট, মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে প্রবেশ, 13 লক্ষটা গুনবে 1 2 করে হাজার থেকে বুঝতে পারছি 1 লাখ, এরকম এরকম 13 লাখ সূর্যের ভিতরে প্রবেশ করে। এবার এক একটা সূর্য, একটা ফ্লেমে, একটা সূর্যের শিখাতে মানে কয়েকশো পৃথিবী পুড়ে গেলে ছাই হয়ে যাবে, সূর্যের একটা শিখাতে, একটা আলোক শিখাতে। এইরকম অবস্থায় দাঁড়িয়ে আমরা পৃথিবী দেখো। তাহলে এই মাস এখানে এলো, এই মাসেরই আবার যদি ধরো এর সঙ্গে এর সম্পর্ক যদি থাকতে পারে, এর যদি এর সন্তান হয়, তাই না? একই সঙ্গে এটা এটা এটাও এসেছিল, এটাও এসেছিল, এই গ্রহটাও এসেছে, এটাও এসেছে, সবাই একসঙ্গে সৃষ্টি হলো। তো প্রত্যেকে একে অপরের মধ্যে ব্রাদারহুড সৃষ্টির দিক থেকে বলছি আমি, ব্রাদারহুড সম্পর্ক আছে কি নাই? ব্রাদারহুড সম্পর্ক আছে, বুঝতে পেরেছো? এবার এই স্থানের মধ্যে যা যা পার্টিকেলস আছে, তা বুধে আছে, শুক্রে আছে, পৃথিবীতে আছে, যা যা পার্টিকেলস, যা যা মানে তোমার মানে ধরো কি লোহা, ম্যাঙ্গানিজ, যা যা আছে, প্রাকৃতিক পদার্থগুলো যা যা আছে, সমস্ত কিছু পৃথিবীতে আছে, সবটাই আছে, কোথাও বেশি আছে কোথাও কম আছে, কিন্তু আছে। তাহলে বলতে পারি দেখো এক থেকে বহুতে বিভক্ত হচ্ছে, বুঝতে পারছো তো? এক থেকে বহুতে বিভক্ত হচ্ছে, এটা তো এখানেও বলেছে, এখানে আমাদের উপনিষদেও বলেছে একই কথা। যদি এটাকে ঈশ্বর ধরি, তাহলে যদি সৃষ্টি ধরি, ঈশ্বরের অবস্থান সমস্ত সৃষ্টিতে আছে। বা পৃথিবীতে আসলে দেখো, পৃথিবীতে প্রাণ, পৃথিবীতে এলো, তাহলে পৃথিবীর সমস্ত জিনিস, পৃথিবীর সঙ্গে সূর্য তাহলে ব্রাদারহুড সম্পর্ক আছে, আছে না? আছে তো। এবার পৃথিবীতে যা যা আসে, পৃথিবীতে যা যা সৃষ্টি হলো, হ্যাঁ, মানে আমার ভিতরে যদি লোহা থাকে, হ্যাঁ, যা যা আছে, ক্যালসিয়াম আছে, ধরো ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, লোহা আছে, বোরন আছে, জিঙ্ক আছে, এই সমস্ত সূর্যে আছে। তা সূর্যকে আমি আমার বন্ধু বলতে পারি, যেহেতু একই সৃষ্টি রহস্য দিক থেকে একই। কারণ আমিও বহু বছর ধরে, বহু কোটি বছর ইভলিউশনের ফলে পৃথিবীতে প্রাণ এলো, একটা ফার্স্ট এককোষী জীব, অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হলো এককোষী জীব অ্যামিবা। সেই এককোষী জীব থেকে কত কত প্রাণের সৃষ্টি হলো দেখো। তো এই এককোষী জীবের মধ্যে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো সূর্যতে আছে, সেই উপাদান তাহলে এখানে সুপারনোভা ব্লাস্টের সময়ও ছিল,
তো আমার আমার যে অস্তিত্ব, এই অস্তিত্বের সঙ্গে আমরা মঙ্গলের মিল পাচ্ছি না, সূর্যের মিল পাচ্ছি না, বৃহস্পতির মিল পাচ্ছি না। মানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমি আমার সৃষ্টি দিয়ে উপলব্ধি করতে পারি। ওরা সময়ের আগে হয়েছে, আমরা সময়ের পরে হয়েছে, কিন্তু জানো পৃথিবীতে ভরের কোনো পার্থক্য হয় না, যা গোটা বিশ্বব্রহ্মাণ্ডে যা ভর আছে তাই আছে, শুধু রূপ পরিবর্তন হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে। তার মানে একই ভর একই মাস আমরা ক্যারি করছি করছি না। তাহলে কি করে বলবো বলো তো যে আমি আর আমার পাশের বাড়ির প্রতিবেশী এক না, আমি আর আমার অন্য ধর্মের বন্ধু এক না? কি করে হতে পারে? প্রাণ যখন সৃষ্টি হলো এককোষী জীব অ্যামিবা থেকে আস্তে আস্তে ইভলিউশনের পরে আস্তে 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 বহুকোষী জীব এলো, আস্তে 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 বন মানুষ থেকে হোমোসেপিয়েন্স হলো। হোমোসেপিয়েন্স গুলো করলো কি, নিজেদের ডিসিপ্লিন স্ট্রাকচার, নিজেদের ভাষা, নিজেদের আঞ্চলিক প্রথা মেনে চলতে আরম্ভ করলো। এবার এই আঞ্চলিক প্রথাগুলোর মধ্যে, আঞ্চলিকতার মধ্যে যে জ্ঞানী ব্যক্তি এনলাইটেনমেন্ট পেলেন, হ্যাঁ, তাদের বাকি সদস্যদের, তাদের গ্রামের হোক তাদের অঞ্চলের হোক, বাকি সদস্যদেরকে একটা ডিসিপ্লিন লাইফ কাটাতে বললেন, কিছু কিছু শিক্ষা দিলেন। সেই শিক্ষাগুলো অ্যাসেম্বলড ফর্মই হলো করে দিল কি, রিলিজিয়ান, ধর্ম। এইভাবে ভারতে হিন্দুইজমে প্রচুর এরকম এনলাইটেন্ড পার্সন এসছে, প্রচুর, আসতেই থাকবে বলেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন আমি আসতেই থাকবো। প্রত্যেকটা এনলাইটেন্ড পার্সন তিনি একই, আমরা সবাই তার একই। সে ঠিক একইভাবে আরবিয়ান কান্ট্রিতে যিনি এসেছিলেন, একইভাবে খ্রিস্টান কান্ট্রিতে যিনি এসেছিলেন, তারা যেভাবে পথ প্রদর্শন করে গেছেন, গুরু নানকজি এসেছিলেন, এইগুলো আস্তে আস্তে ধর্মে পরিণত হলো। আর আমরা ভুলে গেলাম যে আমরা এক, আমরা সৃষ্টিগত দিক থেকে এক, ভুলে গেলাম। ভুলতে কি হলো কি, দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেল, এখন বর্ডারে যুদ্ধ হয়, একে ওকে মারে, শিশুকে ভাবে ভবিষ্যতের আমার শত্রু, শিশুর মুখে বুলেট ভরে দেয়, রুটির বদলে বুলেট ভরে দেয় শিশুর মুখে, ভাবছে যে বড় হলে ওই শিশু আমার অপর ধর্মের, তো আমাকে এসে মারবে। এই তো আমরা করছি। না আমরা মানলাম বেদান্তকে, না আমরা মানলাম ফিজিক্সকে, ব্রাদারহুড থাকবে কোথায়? দেখো সব সৃষ্টি একই। এত বড় মাসের, সূর্যের থেকে 13 লক্ষ গুণ, সূর্যের থেকে 13 লক্ষ গুণ ছোট হলো পৃথিবী, 13 লক্ষ গুণ ছোট পৃথিবী। আর পৃথিবীর এত এত কন্টিনেন্টের মধ্যে একটা ছোট্ট দেশ হলো ধরো আমাদের ভারত। এই ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা থাকছি, পশ্চিমবঙ্গের ধরো কোনো একটা পার্টিকুলার জেলাতে আমরা আছি, ওই জেলার একটা থানার অন্তর্গত একটা গ্রামে আছি, ওই গ্রামের মধ্যে এই ধরো কি এইটুকু মাটিতে, এই 1 বিত্তা 2 বিত্তা মাটিতে আমি দাঁড়িয়ে আছি, আমার এইটুকুটা শরীর, আর আমরা এই ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ। আর ঠিক এইখান থেকে ভেবে নাও প্রথম গানটা, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝে আমি পেয়েছি মোর স্থান। বুঝতে পারলে? এবার এই হলো রিয়েল ব্রাদারহুড। ঠিক আছে? বসুধৈব কুটুম্বকম, গোটা বসুধা আমার কুটুম, গোটা বসুধার সঙ্গে আমি সম্পর্কযুক্ত। বিশ্ব ভ্রাতৃত্ববোধের বাণী এই কবিতাটা প্রচার করছে। এই পুরো 8টা লাইনের কবিতা। আচ্ছা, ওটা বুঝতে পেরে গেছো? খুব রিকোয়েস্টের সঙ্গে বলছি, এই কবিতাটা তোমরা এমনভাবে পড়ো যেন তোমাদের মাথাতে যদি কোনো রকমের কোনো সংকীর্ণতা থাকতেই পারে, তোমরা সেই পরিবেশে হয়তো বড় হয়েছো, এনলাইটেনমেন্ট হয়তো দেখতে পাওনি, সবাই কোনো না কোনো সমস্যাতে থাকে। আস্তে আস্তে সবারই, আমাদের বুদ্ধদেবও ছিল, তারও এনলাইটেনমেন্ট হয়নি, কারণ তখন তিনি ছিলেন রাজার দরবারে, রাজকীয় আনন্দ, তাও হয়নি। হতেই পারে এটা, কিন্তু তারপরে হবে না তা না। এইখান থেকে যারা 11 রিকোয়েস্ট, নিজেদের মধ্যে সংকীর্ণতাকে দূর করে বিশ্ব ভ্রাতৃত্ববোধে দীক্ষিত হোক, সবার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করো এবং প্রাণ দিয়ে সবাইকে ভালোবাসো, ফিরে তুমি পাবেই ভালো। শ্রীকৃষ্ণ একটা কথা বলতেন, जो तुम बांटोगे वही ज्यादा पाओगे, चाहे वो घृणा हो या फिर प्रेम हो या फिर জ্ঞান हो, যা তুমি বাঁটবা, যা তুমি ভাগ করে নিবা, সেটাই তোমার কাছে রিডাবল আসবেই। এটাই প্রকৃতির নিয়ম। দিতে থাকো, সবাইকে ভালোবাসা দিতে থাকো, ভালো ব্যবহার দিতে থাকো, বুঝতে শেখো সবাই আমরা একই। ঠিক আছে?
তাহলে আমরা এখানে কবিতা শেষ করলাম। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। 11-এর আরও বাকি টপিকগুলো আমি নিয়ে আসছি। তোমাদের ভালো মন্দ যা লেগেছে কমেন্ট করে লিখবে। আর দিতে বলছি, কি দিবে তোমরা, তোমাদের ফিডব্যাক দাও আমাকে, লাইকটা করে ফিডব্যাক দাও। যতটি লাইক হবে ততটি বুঝবো আমরা ফিডব্যাক। আমার এই পরিশ্রমটা, আমার এই ক্লান্তিটা সার্থক। কারণ আমি বুঝছি না যে আমি এখানে কেউ আছে, আবার আমি আমিত্ব এলাম, আমি আর তুমি একই। তবুও বুঝবো যে আমার ওই রূপগুলো যারা দেখছো, তোমরা ঠিক দেখছো তো, আমার এই রূপ যে পড়ালো আর আমার ওই রূপগুলো ঠিক করছে তো, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই কবিতাটাকে শেষ করলাম। হ্যাঁ, আবার দেখা হবে নেক্সট টপিকের সঙ্গে। ততদিন ভালোবাসো, ভালো থাকো আর আনন্দ করো, ঠিক আছে?